कमिटमेंट था। लेकिन आज मैं यहां बहुत भारी मन से आया हूं। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. অপারেশন সিন্দুরের আগে যেভাবে প্রধানমন্ত্রী বলেছিলেন সেই একই কথা রিপিট করলেন যে কাউকে ছাড়া যাবে না। শুধু আমি নয়, আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিকবিদরা বিরোধী রাজনীতি করে তারাও জানেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলে দিয়েছেন কাউকে ছাড়া যাবে না, তার মানে কাউকে ছাড়া যাবে না, কাউকে রেয়াত করা যাবে না। ষড়যন্ত্রতে শিলমোহর আজকে প্রধানমন্ত্রী দিয়েছেন, কিন্তু কালকেই আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে যা ভয়ঙ্কর ব্লাস্ট হয়েছে এটা কখনোই নর্মাল সিএনজি ফাটা হতে পারে না। কিন্তু মনে মনে এটাও ভাবছিলাম যে ঠাকুরকে ডাকুক পাকিস্তান, ঠাকুরকে ডাকুক পাকিস্তান, বলুক যে হে আল্লাহ, আল্লাহ যাতে এই ব্লাস্টটা টেরর অ্যাটাক না হোক, সিএনজি হোক। কারণ টেররিস্টরা তো পাকিস্তানি গভর্নমেন্টকে মানে না, আমি তো জানি সেটা, কিন্তু সে জব করতে শুরু করে দিয়েছিল যে হে আল্লাহ এই ব্লাস্ট যেন সিএনজি ব্লাস্ট হোক। কিন্তু কপাল খুব খারাপ যে ব্লাস্ট কিন্তু বেরোলো টেরর। সুতরাং পাকিস্তানের এবার যে কি পরিস্থিতি হতে চলেছে সেটা পাকিস্তান খোদ টের পেয়েছে। সেই কারণে কালকে দিল্লিতে ব্লাস্ট হয়েছে লালকেল্লাতে, আর নোটাম জারি করেছে কাল থেকেই কি এয়ার ফোর্সেস আর কি নেভি ফোর্সেস প্রত্যেককে নোটাম জারি করা হয়েছে, অর্থাৎ হাই অ্যালার্টে রাখা হয়েছে যে যে কোনো টাইমে ভারতের সেনাবাহিনী ঢুকবে আর পাকিস্তানকে ম্যাপ থেকে এবার মুছেই দেবে। কারণ বহুত হয়েছে ভাই, এ আর সহ্য করা যাচ্ছে না। এক এ আর সেকেন্ড হচ্ছে এই বাংলাদেশ, যে গ্রেটার বাংলাদেশ করে মাথা খেয়ে বসে রয়েছে। এবার টাইম চলে এসেছে পাকিস্তানকে ধুয়ে বাংলাদেশ দখল করার। সমস্ত খবরের ডিটেলসে যাবার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। শুরুতেই আমি আপনাদের সামনে আর্টিকেল তুলে ধরলাম। দেখুন, পাকিস্তানের ভয়ে হালাত এমনিতে খারাপ হয়ে গেছে, এরা ভয় নোটাম জারি করতে লেগেছে। বলছে বেটা এখান থেকে ওই দিক থেকে কোনো এয়ারফোর্স যেন ঢুকে না যায় সেদিকে নজর রাখবি। এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করে দিয়েছে। নেভিকে বলেছে ভাই সতর্ক থাক, যে কোনো টাইমে ভারতীয় ফোর্স ঢুকে পড়তে পারে, ঢুকে আমাদেরকে ধুয়ে দিতে পারে। কারণ এই মূর্খ আতঙ্কবাদীরা আবার গিয়ে ভারতে ব্লাস্ট করেছে সালারা হালকা করে ব্লাস্ট করে বেরিয়ে চলে গেছে। কারণ ইন্টেনশন তো আমাদেরটা ছিল না। আমরা পই পই করে ধীরে ধীরে 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ড্রোনের মাধ্যমে অজ্ঞাত এরিয়াতে ফেলে কালেক্ট করে 360 কেজি জমা করলাম। সেটাও ভারত সরকার উদ্ধার করলো, সেটাকে নিয়েও বড় প্ল্যানিং করতে পারলাম না। আমরা বায়োকেমিক্যালকে ইউজ করে একটি বড় সড়ো বায়োকেমিক্যাল ওয়েপন তৈরি করার চেষ্টা করলাম, সেটাও ভারত সরকার করতে দিল না। তো তারা কি করলো, দিল্লিতে একটি ফাটিয়ে চলে এলো। তো ফাটালো আতঙ্কবাদী বম, আর ভারত এবার ফাটাবে পাকিস্তানে বম। তার জন্য পাকিস্তান গভর্নমেন্ট এবার রেডি থাক, কারণ ভারত ঝুঁকনেওয়ালার মধ্যে না। ভারত দেখিয়ে দিয়েছে যে ভারত কি করতে পারে। সেটা বিরোধী রাজনীতি যারা করে তারাও মনে মনে বুঝে গেছেন যে প্রধানমন্ত্রী যখন বার্তা দিয়েছেন যে কাউকে ছাড়বো না, তার মানে কাউকে ছাড়বো না। শুধু এখানেই থামবো না, আমরা দিল্লির আপডেট একটু নিয়ে নেবো। দিল্লিতে কালকে কি কি হয়েছে আমি একবার জানিয়ে দিই আপনাদেরকে, কারণ প্রত্যেকটা মুহূর্তে ভাবা হয়েছে যে এটা টেরর অ্যাটাক, তো কনফার্মেশন চাই। কারণ ভারত এবার যদি নামে বদলা নিতে তাহলে সেটা ভয়ঙ্কর বদলা হবে। কারণ বলে দিয়েছিল যে অপারেশন সিন্দুর এন্ড হয়নি, এটা স্থগিত রয়েছে।
নাকানি চুবানি আমরা আতঙ্কবাদীকে তো সেই 9টা হেডকোয়ার্টার ভেঙেই বুঝিয়ে দিয়েছিলাম, জুতো মেরে এসেছিলাম আমরা পাকিস্তানে ঢুকে, ওদের অকাদ মনে করিয়ে দিয়েছিলাম, আর সেই মানে সেই অপমান হজম করে ওরা যে বদলা নিত এবং ভারতে অ্যাটাক করতো সেটা আমরা জানতাম। সেই কারণে আমাদের দেশের প্রধানমন্ত্রী অলরেডি সাবধান করেছিলেন যে একটি যদি ছুঁচো ওদিক থেকে এদিক আসে, কোনো যদি রিটালিয়েট হয়, ভারত জানে যে অপারেশন 2.0 কাকে বলে আর সেটা কিভাবে করতে হয়। সেই দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে এবং এটা টেরার অ্যাটাক, এটা ষড়যন্ত্র, সেটাতে শিলমোহর প্রধানমন্ত্রী দিয়েছে। কালকে দিল্লিতে অলরেডি 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। যে i20 গাড়ির মালিক যিনি হচ্ছেন জৈনিক মোহাম্মদ, এনাকে অ্যারেস্ট করা হয়েছে, র্যান্ডম ইন্টারোগেশন চলছে। দিল্লির পুলিশ থেকে শুরু করে NIA, IB, জম্মু এন্ড কাশ্মীরের পুলিশ সহ স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহ রেজিগনেশন দিয়ে মুখ চুরি করে পালিয়ে গেলাম, ভাই ফেলিওর আমি কি করব, ওই রকম নয়। আমরা যেটা দেখলাম উনি বলেন ডটকে সামনা করব, কি করতে হয় দেখে নেব, পদে বসেছি এন্ড পর্যন্ত দেখব। এইভাবে এই মোটিভেশনের মাধ্যমে তিনি মিটিং করলেন সারা রাত ধরে। দিল্লির পাহাড়গঞ্জ থেকে শুরু করে দরিয়াগঞ্জের এক একটি হোটেলকে নাকা চেকিং করা হয়েছে, ছাপ্পা মারা হয়েছে, আর তার মধ্যে 4 জন সন্দেহভাজককে অলরেডি আটক করা হয়েছে। আর আজ প্রধানমন্ত্রী জানালেন যে এটা ষড়যন্ত্র, অর্থাৎ এটা আতঙ্কবাদী অ্যাটাক ছিল। আমরা বায়োকেমিক্যাল ওয়েপন্স এর সম্পর্কেও জানবো, কিন্তু তার আগে আমরা একবার রাজ্য থেকে ঢু মেরে ঘুরে চলে আসি। আমাদের রাজ্য পিছিয়ে নেই, পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে SIR হতে দেব না। দেখুন, আবারও আমি আপনাদের সামনে একটি নমুনা প্রেজেন্ট করছি। বাংলার ভোটার তালিকায় 6 জন বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে, নাম বাদ দিতে কমিশনকে চিঠি দিল ফরেনার্স অফিস থেকে। নাম বাদ দিতে 6 জনের নাম বাদ দিতে, বাংলাদেশি 6 জনকে আইডেন্টিফাই করে তাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য কমিশনকে চিঠি পাঠিয়েছেন ফরেনার্স ডিপার্টমেন্ট থেকে, যেখানে অলরেডি আমাদের জওয়ান BSF যাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, আমরা প্রাউড ফিল করি, তারা অলরেডি 3 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছেন, আর 2 জনকে মালদা থেকেও অ্যারেস্ট করা হয়েছে। কি পাওয়া গেছে তাদের কাছ থেকে? পাসপোর্ট পাওয়া গেছে, যেটা শুধুমাত্র বাংলাদেশি, বাকি কি ভোটার কার্ড, কি আধার কার্ড, বাকি যত ডকুমেন্ট সব পশ্চিমবঙ্গের। এবার মমতা ব্যানার্জি জবাব দিক, তার অ্যাডমিনিস্ট্রেশন জবাব দিক যে কি এটা। সীমান্তবর্তী এরিয়া যেগুলো অলরেডি হাই অ্যালার্টে রয়েছে, আরে দিল্লি তো দিল্লি, যেখানে চারিদিকে আর্মি ছেয়ে রয়েছে, আমরা তো এমে বাস করছি। তো এইবার মমতা ব্যানার্জি এখনো বলবে যে আমি SIR হতে দেব না, আমি ডিপোর্ট করব না। মমতা ব্যানার্জির নেতারা এখনো রাজনীতি করে যাবে, যেখানে দেশের এই পরিস্থিতি। কেমন পরিস্থিতি সেটাও জানিয়ে দিই, কতটা ভয়ঙ্কর নেটওয়ার্ক এখানে ইনভলভ ছিল। শ্রীনগর থেকে ফরিদাবাদ, গুজরাট পর্যন্ত এই নেটওয়ার্ক ছেয়ে গেছিল। প্ল্যানিং ছিল কেমিক্যাল ওয়েপন বানানোর, যেখানে প্রথমে জানা যাচ্ছে, এটার প্রাথমিক তদন্ত যেহেতু চলছে, জানা যাচ্ছে জৈশ-এ মোহাম্মদের হাত রয়েছে। কারণ ওদেরকে তো আমরা মুতোর জবাব দিয়েছি না, জুতো মেরে এসেছি না, তার উত্তরের জন্য তারা ছটফট করছে বদলা নেওয়ার জন্য, এবং এখানে জৈশ-এ মোহাম্মদের হাত রয়েছে জানা যাচ্ছে। শ্রীনগর থেকে একজন ডাক্তার অ্যারেস্ট হয়েছেন, যে ডাক্তারের চেম্বার থেকে AK-47 পাওয়া যাচ্ছে। মানে ভাবুন, ডাক্তার চেম্বার, কেউ সন্দেহ করবে না, আর সেখানে রয়েছে AK-47। আরেকজন ডক্টর ধরা পড়েছেন ফরিদাবাদ থেকে, আরেকজন ডক্টর ধরা পড়েছেন গুজরাট থেকে। অর্থাৎ दुश्मन सिर्फ बॉर्डर के उस पार नहीं होता, घर के अंदर भी होता है। खून दीमक बन के जीता है। টোটাল 3 জন ডাক্তার ধরা পড়েছেন। এনাদের কাছ থেকে কি কি বাজেয়াপ্ত করা হয়েছে? প্রথম তো হচ্ছে 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। 360 কেজি, মানে ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর ব্লাস্ট হতে পারতো, যেখানে পুলওয়ামা অ্যাটাকে মাত্র 80 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ করা হয়েছিল, এখানে 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেটের মাধ্যমে RDX বানানোর প্ল্যানিং ছিল। শুধু তাই নয়, রিকভার করা হয়েছে 2900 কেজি IED, টাইমার, ওয়াকি টকি থেকে শুরু করে বিভিন্ন ওয়্যার্স, মানে যেগুলো এই সমস্ত কেমিক্যাল বানাতে ইউজ করা হয়, যেগুলো বোম বাঁধতে পর্যন্ত ইউজ করা হয়, সেগুলো একাঠা হচ্ছিল। আর এই 3 জন ডাক্তার রেডি করছিলেন বায়োকেমিক্যাল ওয়েপন বানানো, যেটা হচ্ছে রিসিন। রিসিন এতটা ভয়ঙ্কর যেটা সায়ানাইডকে পর্যন্ত হার মানাবে, আর এই রিসিনের কোনো টেস্ট হয় না। আর এই এমন ভয়ঙ্কর পয়জন যেটা ব্যারাক ওবামা থেকে শুরু করে ট্রাম্পকে পর্যন্ত মারার জন্য ব্যবহারের প্ল্যানিং করা হয়েছিল, কিন্তু যেহেতু এটা সাকসেস হয়নি। কিন্তু এটা এতটাই ভয়ঙ্কর যার কোনো টেস্ট হয় না, একবার ইনহেল করলে মানুষ মোটামুটি শেষ। অর্থাৎ লার্জ
লার্জ ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, ভয়ঙ্কর নেটওয়ার্ক ছিল, লাস্ট 10 দিনে ধরা পড়েছে। আমি আপনাদেরকে জানিয়ে দিই, পরপর যত সমস্ত আইএসআই সংগঠন, জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আতঙ্কবাদী যারা ছিল তারা আমাদের দেশে পরপর ধরা পড়ছিল। অপারেশন ক্যারি অন করেছিল জম্মু কাশ্মীর পুলিশ সহ হরিয়ানার পুলিশের জয়েন্ট অপারেশনের সঙ্গে ইন্টেলিজেন্সের ইনফরমেশনও ছিল। ধরা পড়েছেন আরিফ নাসির, ইয়াসির উল আশরাফ, মকসুদ আহমদ দার, মৌলভী ইরফান আহমদ, জামির আহমদ আঙ্গর, ডক্টর মুজাম্মিল আহমদ গানাই, ডক্টর আদিল। বলুন এবার, বলুন আতঙ্কবাদীর জাত হয় না? আসবেন কপিল সিব্বলের মতো লয়ার আর চিৎকার করে করে বলবেন যে আতঙ্কবাদীর ভাই জাত হয় না, জাত হয় না আতঙ্কবাদীর। আমি মেনে নিলাম, কিন্তু এই আতঙ্কবাদীরা তো এডুকেশনকে পর্যন্ত লাথি মেরে উড়িয়ে দিল। অর্থাৎ যে একজন ডাক্তার ধরা পড়েছেন, যাকে ধরেছে গুজরাটের আহমেদাবাদে আসার কথা ছিল এবং সেই গুজরাট ঢোকার টোলেই যাকে ধরা হয়েছে, যিনি কোথাকার হায়দ্রাবাদে ছিলেন, যে ডাক্তার হায়দ্রাবাদে ছিলেন, যার নাম হচ্ছে সৈয়দ আহমদ মহিউদ্দিন, এনার গুজরাট ঢোকার প্ল্যানিং ছিল। ফাঁস করেছেন গুজরাটের এটিএস। পুরো বিষয়টা জানা গেছিল যে ইনি গুজরাটে এসে এই কেমিক্যাল ওয়েপনকে কিভাবে আরো বেশি ডেভেলপ করতে হয় সেই প্ল্যানিং এ ঢুকবেন। তো তার আগেই গুজরাটের টোলে যখন অন্ধ্রপ্রদেশের একটি সন্দেহজনক নম্বরওয়ালা একটি গাড়ি ঢোকে, সেই গাড়িকে ধরা হয়। সেই গাড়ি থেকেই বেরিয়েছেন এই সৈয়দ আহমদ মহিউদ্দিন আতঙ্কবাদী, এবং তার কাছ থেকে একটি ব্যাগ পাওয়া যায়, যে ব্যাগের মধ্যে ছিল বই, আর বইয়ের মধ্যে খাঁজ কেটে কেটে 3টে বক্সের মধ্যে উইপন্স ভরা ছিল। ভাবুন, উদ্ধার হয়েছে তার কাছ থেকে 4 কিলো ক্যাস্টর অয়েল, 4 কিলো ক্যাস্টর অয়েল সহ এই অ্যাসিটোন, মানে বিভিন্ন কেমিক্যাল যেগুলিকে এই রেসিন বানাতে ইউজ করা হবে। আর এই ব্যক্তি, যার ফোন নম্বরের ডিটেলস থেকে জানা গেছে যে এ ফরেনার্স এর বিভিন্ন লোকের সঙ্গে যুক্ত রয়েছে। আর পাকিস্তানের আব্বু খাদিজা বলে একজন ব্যক্তি, যার আর কি আইএসআই এর সঙ্গে চেন রয়েছে, তার সাথে চরম ক্লোজ, ইনস্টাগ্রামের মাধ্যমে মেসেজ করতেন। 35 থেকে 36 বছর বয়সী এই ব্যক্তি চায়না থেকে এমবিবিএস করেছেন। মানে এডুকেশন ভাই, হাম তো আপনে মকসদ মে, এডুকেশন যা হবে হবে ভাই। ডাক্তারি যখন হওয়ার ছিল, ডাক্তার না সরি আতঙ্কবাদী যখন হওয়ার ছিল, তাহলে এমবিবিএস পড়ার দরকার কি ছিল? চায়না যাওয়ারই বা দরকার কি ছিল? মানে ভাই আমি প্রফেশনালি যাবো হবো, বাট মকসদ আমার রয়েছে, মকসদ আমাকে কমপ্লিট করতে হবে, এই উদ্দেশ্যই এদের থেকে থাকে। মানে আমার তো অবাক লাগে। আর যার জন্য কালকে আমি অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে বড় প্ল্যানিং যেহেতু কমপ্লিট করতে পারেনি, তাই ছোট্ট করে একটা ব্লাস্ট করিয়ে ভারত সরকারকে চাপে ফেলার চেষ্টা করেছে। ভারতকে চাপে ফেলার চেষ্টা করছে। বেটা চাপে তো আমরা পড়িনি, চাপে পড়ে গেছে পাকিস্তান আর পাকিস্তানের গভর্নমেন্ট। এবার ভাবুক যে ওয়ার্ল্ড ম্যাপে পাকিস্তান নিজেকে কিভাবে ডটকে কিভাবে তারা টিকে থাকবে, কারণ ভারত সরকার অ্যাকশন নেবে আর তার ইঙ্গিত অলরেডি আমাদের দেশের প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে। বাকি আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।